আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে এই বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই সেল ও জেআইসিতে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে করা 2টি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার নাম আছে। তাদের মধ্যে 14 জন কর্মরত এবং 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে। মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আর কোনো উপায় নেই, ওয়াকারের সব রাস্তা বন্ধ। এবার চূড়ান্ত ঘটনা ঘটবে। দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে, তার সামনে অন্ধকার ধেয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এতদিন যখন কেউ বলতো যে এই সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গুম খুন সহ বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আছে এবং তারা এই যেই সব ধরনের অপরাধের আলামত সেগুলোকেও নিশ্চিহ্ন করেছে, আর তাদের সেই সব কথা আমরা বিশ্বাস করতাম না কেউই। আমরা আরও বলতাম যে বাংলাদেশে যেই সব ধরনের দেশপ্রেমিক আছে তাদের ভিতরেই সবচেয়ে বড় দেশপ্রেমিক হয়েছে এই সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সুতরাং তারা কোনোভাবেই এই অপরাধে অপরাধী হতে পারে না। তবে এবার এই গুম খুন বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধের সাথে যে জড়িত আছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, সেটা তারা নিজেরাই এবার প্রমাণ করে দিয়েছে। কারণ ইতিমধ্যেই বেশ কিছু সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আর যেই কারণেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা হাতে নাতে ধরা পড়েছে। তো দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কারণে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছেন। দর্শক চলুন এর পূর্বে আমরা একটু দেখব যে এই সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা যে গুম খুন বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আছে এবং তাদের সাথে আরও কে কে আছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর আমরা ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে করা 2টি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার নাম আছে। তাদের মধ্যে 14 জন কর্মরত এবং 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই 2টি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া র্যাবের 2 জন সাবেক মহাপরিচালক আছেন। আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল। তবে বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিচার সম্ভব। এই ধরনের নজির বাংলাদেশেই আছে। এদিকে গত 6 অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছে। ওই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না বলে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান। তবে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দিলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। এখন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না। সেনা কর্মকর্তাদের বিচারের এই আইনগত বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কাছে জানতে চাইলে এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এই ধরনের মামলার আরও উদাহরণ আছে। তারা জানান, এর আগে 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় তৎকালীন 3 জন সেনা কর্মকর্তা যারা র্যাবের অধীনস্থ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় তাদের সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছিল। পরে সাবেক ওই 3 কর্মকর্তার বিচার প্রচলিত ফৌজদারি আইনই হয়। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনে বিচার হবে। বিবিসি বাংলাকে তিনি বলেন, সেনাবাহিনীর কোনো সদস্য পেশাগত কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ করেন তাহলে সেটি সামরিক আইনে বিচার হবে, কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন তখন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই। পূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির রয়েছে। গত বুধবার গুমের 2 মামলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে জারি করা ওই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, হত্যা, ধর্ষণ ও ডাকাতি এই 3টি অপরাধে একজন সেনা কর্মকর্তা বা সদস্যের বিচার প্রধানত প্রচলিত ফৌজদারি আদালতে করতে হবে। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশরাফ চৌধুরী জানান, ফৌজদারি অপরাধের বিচার হওয়ার কথা সিভিল কোর্টে, তবে সামরিক আইনে বিচার করতে হলে ওই কোর্টের বিচারকের অনুমতি সাপেক্ষে তা সামরিক কোর্টে নিয়ে আসা যায়। এক্ষেত্রে 2টি অপশনই রয়েছে, তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বা কর্মকর্তার বিচার প্রচলিত আদালতেই হয়। এদিকে 2014 সালে 7 খুন মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছিলেন তাদের বিচার সেনাবাহিনীর আইনে করা নিয়ে আইনি প্রশ্ন উঠেছিল। ওই সময় সেনাবাহিনী ওই 3 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে, পরে অবসরে পাঠানো হয় তাদের। পরে প্রচলিত আদালতেই বিচার হয়েছিল ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, কারণ তারা আর ওই বাহিনীর অধীনে ছিলেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিমের মতে, সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই। তিনি বলেন, ডিসিপ্লিনারি ফোর্সেস ব্যাখ্যা দিয়ে বলা দিয়েছে, প্রথম হলো আর্মি, তারপরে নেভি, তারপরে এয়ার ফোর্সেস, পুলিশ, র্যাব, যে কোনো গোয়েন্দা সংস্থা, এভাবে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে। এই আইন তৈরির শুরু থেকেই আর্মিদের বিচার করার পাওয়ার আছে। কর্মরত হলেও আর্মিদের বিচার সেনা আইনে করার কোনো সুযোগ নেই। বিচার এই আইনেই হতে হবে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন TFI সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার JIC-তে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে 30 জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে DGFI এর সাবেক 5 মহাপরিচালক রয়েছেন। তারা হলেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এই 13 জনের মধ্যে হাসিনা ছাড়াও রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক DGFI, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক DGFI, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক DGFI, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক DGFI, মেজর জেনারেল হামিদুল হক, অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক DGFI, মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক মহাপরিচালক CTIB DGFI, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, সাবেক পরিচালক CTIB DGFI, মেজর জেনারেল কবির আহমেদ, সাবেক পরিচালক CTIB DGFI, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, সাবেক পরিচালক CTIB DGFI, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী, সাবেক পরিচালক CTIB DGFI এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক, অবসরপ্রাপ্ত। এদিন গুমের অভিযোগে 2টি ফরমাল চার্জ দাখিল হয়েছে। একটিতে গুমের TFI ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী
বাদ দিয়ে আরও রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বেনজির আহমেদ, সাবেক আইজিপি, এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক র্যাব, ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক মহাপরিচালক র্যাব, কর্নেল আনোয়ার লতিফ খান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, কর্নেল এ.কে.এম. আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপস র্যাব, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত এসব গুমের ঘটনা ঘটে। ওই সময় গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এতে মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে। প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করা হয়েছে। নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা বলার নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।